চা পাতার প্যাকেটটা যখন আমি কিনি তখন আমি জানি না আসলে এইটা যে আমার লাইফের অনেক বড় একটা কিছু হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে আমি তখন আমার ফ্রেন্ডের সাথে কনসার্ন করতেছিলাম, দোস্ত কারে না কারে দিব, দূর একটা কম দামি কিনে নিয়ে যাই। তো বলতেছে না, যখন কাউরে দিবি এটা ভালো জিনিস শিখেন। তো তাড়াতাড়ি করে কিনে নিয়ে গেলাম। আমি তখনও জানতাম না যে এই চা রহস্য আমার লাইফের অনেক বড় একটা কিছু হয়ে দাঁড়াবে। আসলে এক প্যাকেট চা পাতাই আসলে আমার জীবনটা বদলাইছে। আমি এই চা পাতা আসলে যার জন্য কিনছিলাম আমি আসলে তারা দিতে পারিনি চা পাতাটা। আননোন ভাবে আমার সাথে মার্কেট ঘুরতে ঘুরতে ফ্যাক্টরি ভিজিটে আমার যে বর্তমান ফ্যাক্টরি মালিক ওর সাথে পরিচয় হয়। তো ওর সাথে বিশ্বাস অর্জনও তখন বিষয়টা ছিল না, এটা ফ্রেন্ডশিপের খাতিরে আমি যখন মাথায় আসলো যে আর ওরে পাই নাই, ও তো চাইনিজ, ও হয়তো বা চা পাতা পছন্দ করতে পারে। তো আমি বিশ্বাসের ভয় ওরে দিয়ে দিলাম যে ভাই এই যে এটা তোর জন্য একটা গিফট, আমি বাংলাদেশ থেকে আনছিলাম। একটু চালাকি করছি বিষয়টা। ও চা পাতাটা পাইলো, পাওয়ার পর এটা কেমনে খুলে দিলাম। খুলে দেওয়ার পর বিশ্বাস করবেন না, ওর ফ্যাক্টরির আশেপাশে যারা ছিল ওয়ার্কার্স সে সবাইরে ডাকলো যে এদিকে আমি একটা বাইরের চা পাতা পাইছি, এদিকে সবাই আসলো। এবং প্রায় 7-8 জন আমরা একসাথে বসে ওই যে ডিফারেন্ট আমাদের ফ্লেভার, তুলসী, অরেঞ্জ, লেমন, ডিফারেন্ট ফ্লেভারের চা খাওয়া শুরু করলাম। এবং চাইনিজরা চা চমৎকার পছন্দ করে, সেই দিন আমি ফার্স্ট জানলাম। ওখান থেকে আমার বর্তমান যে ফ্যাক্টরি ওনার, ওর সাথে এত ভালো সম্পর্ক, এক প্রকার বন্ধুর মতো আমরা। সবচাইতে বড় মুশকিলে পড়ি যখন আমরা চায়না ইমিগ্রেশন ক্রস করে বের হই। ছিল না কোনো সিম, আমাদের যে চাইনিজ কন্ট্যাক্ট ছিল তার ফোন ছিল বন্ধ। এখন কোথায় যাব? এখন তো জানি না যে কই যাব, কি করব। বাংলাদেশেও ফোন দিতে পারতেছি না, ফোনে নেট নাই। তো সেই ক্ষেত্রে এক বাঙালি ভাইয়ের হেল্প নেই, বাঙালি ভাইরে দিয়া ফোন দেওয়াই। একটা ট্যাক্সি ড্রাইভার পাইলাম। ট্যাক্সি ড্রাইভারটা হচ্ছে বেসিক্যালি ওনার ওই চাইনিজের নাম্বারটা দেওয়ার পরে চাইনিজের ফোন দেয় এবং সে তখন ঘুম থেকে ওঠে। কিন্তু আমি তখনও জানতেছিলাম না যে গাড়িতে বসে আমরা যাচ্ছি কই, আমাদের গন্তব্য আসলে কই। নতুন দেশ, সব চাইনিজ ভাষা বলতেছে, কেউ ইংলিশে ইউজ টু না। কনভার্টার আছে, কনভার্টার দিয়ে বোঝানো সম্ভব হচ্ছে না। পরে আমরা প্রথমত ওই নাফিস ভাইয়ের একটা বাসা ভাড়া করা বাসা আছে চায়নাতে, ওই চায়নার বাসাটাতে উঠি। ওঠার পরে আরেক বড় ভাই আছে, উনি একদিন আমাদের টোটালি বুঝায়। একদিন পুরা জিনিসটা বুঝানোর পরে আমরা আসলে বুঝে উঠতে পারি যে আস্তে আস্তে কোথায় যাব। আমাদের চায়না এমনও দিন গেছে, চায়না ভিয়েতনাম যেটাতে, যে আমরা প্রতিদিন 5 কিলো 10 কিলো শুধু হাঁটছি, মার্কেট দেখছি, ফ্যাক্টরি দেখছি, হাইচা, মানে আসলে তো গাড়ি চিনি না, কোন গাড়িতে উঠবো, কই যাব, শুধু হাঁটছি। লোকেশন দেখছি, গুগল, ওই জায়গায় গুগল কাজ করে না, ওদের নিজস্ব সেটআপ কাজ করে, ওগুলা বাইদুতে সার্চ দিছি, হাঁটছি, দেখছি। আসলে আমাদেরকেও হাতে ধরে শিখায় নাই। আমরা কিন্তু প্রচুর স্ট্রাগল করছি। এই যতদিন ভিয়েতনাম আর চায়নায় ছিলাম স্ট্রাগলটা অনেক বাজে ছিল। খাবার ঠিক নাই, কোনো বেলা খায়াছিলাম, কোনো বেলা না খায়াছিলাম, মানে খাবার দাবারের কোনো ঠিক নাই। চাইনিজদের বা ভিয়েতনামিদের একটা জিনিস সবচেয়ে বেটার, ওরা কাউকে ট্রাস্ট সহজে করে না, কিন্তু কাউকে যদি ট্রাস্ট করে তাহলে সে আসলে। আর আমাদের যে মালিক, যে ফ্যাক্টরি মালিক, ওকে কিন্তু আমরা খুশি করছিলাম মাত্র 1 বক্স চা পাতা গিফট করে। চাইনিজদের চা খাওয়াটা খুবই বিশেষত্ব। বাংলাদেশে আমরাই প্রথম, আমরা যে গ্রেডের বা যেই প্রোডাক্ট গুলা সেল করি এগুলার কাটিং ভিডিও দিতে সাহস পাই। আমাদের প্রত্যেকটা জুতা আপনারা হয়তোবা দেখতে পারবেন যে আমাদের জুতাগুলো আমরা যেখানে সাজায় রাখছি, অলরেডি 5-6টা জুতা কেটে আমরা ভিতরের ম্যাটেরিয়াল শো করে দিছি যে আসলে আমরা যেটাই যা বলতেছি সেটাই তা আছে কিনা। যেমন আমাদের এই ইভো1 জুতাটা, এই জুতাটা ধরেন হচ্ছে আমরা বলি যে এটার ভিতরে ফাইবার আছে, আসলে এই জুতাটার মধ্যে দেখার তো কোনো অবকাশ নাই যে এটা ফাইবারটা কই। তো এই জন্য দেখতে পারবেন আমরা এই জুতাটা কাটছি, এটা নিজেরা দেখছি। এই যে ফাইবার প্লেটটা, মিডলের ফাইবার প্লেটটা আছে, এইটা এই পোষণে ছিল এবং এটা আপার পোষণে, যে এখান থেকে দেখতে পারবেন এই যে ফাইবার প্লেট গুলা দেখা যায় না। বাংলাদেশে আমরা ফার্স্ট টাইম যারা কিনা জুতা কাটতেছি, এবং এরকম রিভিউ বাংলাদেশে এখন পর্যন্ত জুতা কাইটা কেউ করে নাই। ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতেও আমরা এটা করব, এটা আমাদের কন্টিনিউ থাকবে। আমি যে কার্বন প্লেটটা মাত্র দেখাইলাম, এইটার কাজ হচ্ছে যেমন এই জুতাটার স্পিড বাড়ানো, লাইক এটার পাঞ্চ, এইটার ভিতরে যে কার্বন প্লেটটা আছে এই যে এখানে, এই যে এটার কারণে এই পাঞ্চটা হয়। যদি আমি একটা নন কার্বন প্লেট জুতা দেখাই আপনাকে, সেই জুতাটা যদি দেখাই, এই জুতাটা এরকম হবে না, এই যে এটা যাবে না, এটা এইখানেই শেষ। 3-4 বন্ধু সবাই বুঝাইতে আমার 2 বন্ধু এগ্রি হইলো। তো এর মধ্যে বললাম, দোস্ত কি ব্যবসা করবো? আমি বললাম, দোস্ত এবার গেঞ্জি না, এবার জুতার ব্যবসা করবো। কিভাবে জুতার ব্যবসা করবি? দোস্ত লোকাল মার্কেটে বেশ কিছু জুতা পাওয়া যায় যেগুলো বাংলাদেশের বাইরে যায়। এই জুতাগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন ফ্যাক্টরি বানায়, ফ্যাক্টরি থেকে আমরা সোর্স করে সেল করি। ওইখান থেকেই বেসিক্যালি জুতার ব্যবসাটা আসা। চায়না না, বাংলাদেশ থেকে ইউরোপে কিছু জুতা যায়, যেমন রেড ট্যাপ থেকে বিভিন্ন রকমের জুতা আছে যেগুলো বিদেশে যায়, ওইটা বিভিন্ন ফ্যাক্টরি থেকে সোর্স করে আমরা বেসিক্যালি সেল করতাম। তখনও জুতার ব্যবসার অভিজ্ঞতা নাই, মানুষ
উল্টাপাল্টা সাইজ দিয়ে দিত। তো ওই যে দুই বন্ধুকে রাজি করলাম, ওই দুই বন্ধু ইনভেস্টমেন্ট শুরু করলো, ওইখান থেকেই আসলে এই ব্যবসা শুরু। বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমরা জুতা সোর্স করি এবং জুতাগুলো বিক্রি করা শুরু করি, কিন্তু সেই জুতাগুলোর কোয়ালিটি অত ভালো ছিল না এবং আমাদের কাস্টমারও আমাদেরকে সেভাবে মানে ফিডব্যাক দিচ্ছিল না। তো এই পর্যায়ে এসে আমরা আবার একটু একটা ধাক্কা খাই। আমাদের মনে হয় যে না, আমরা মানে ভালো কোয়ালিটি দিতে পারতেছি না, আমাদেরকে ব্যবসাতে উন্নতি করতে হলে অবশ্যই ভালো জায়গা সোর্স করতে হবে। তো এই সোর্সিং এর দিক থেকে আমরা আস্তে আস্তে পরবর্তীতে বাংলাদেশের বাহিরে কোথায় এভাবে হয় আমরা জানার জন্য খুব অনলাইনে রিসার্চ করি। না, আমরা মোটামুটি বাংলাদেশে যত ফ্যাক্টরি আছে বা এই ধরনের জায়গা আছে আমরা সবগুলোই ঘুরছি, আমরা দেখছি যে এখানে আসলে ওইভাবে হচ্ছে না। তো এই কারণে আমাদের মাথায় আসলো যে আমরা বাইরে একটু দেখি। প্রথম আমরা গেলাম চায়না যাওয়ার পর আমরা বেশ কিছু ভালো ভালো ফ্যাক্টরি দেখলাম। দেখার পরে আমরা আবার সেখান থেকে জানতে পারলাম যে চাইনিজ প্রোডাক্টের চেয়েও ভিয়েতনামি প্রোডাক্ট আরেকটু বেটার হয়। এটা যখন আমরা জানলাম তখন আমরা আবার চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা চাইনিজ কিছু প্রোডাক্ট এখন নিয়ে আসি, বিক্রি করি, এরপরে আমরা আবার ভিয়েতনাম যাব। তো চায়না থেকে প্রোডাক্ট আনার পরে আমরা বেশ ভালো একটা সাফল্য পাই এবং চাইনিজ কিছু প্রোডাক্ট আমাদের এখানে আছে। এই প্রোডাক্টগুলো আমরা ভালো সাফল্য পাওয়ার পরে আমরা আরো বেশি মোটিভেটেড হই এবং আমাদের কাছে মনে হয় যে ভিয়েতনামটাও দেখা দরকার। এরপরে আমরা ভিয়েতনাম যাই, সেইখানে একটা মানুষের সাথে আমরা একটু বিপদেও পড়ি। যেই প্রোডাক্ট আমরা অর্ডার করছি সেই প্রোডাক্ট আসেনি এবং পাশাপাশি ধরেন আমরা 4টা কালার অর্ডার করছি, আসছে 2টা কালার। তো এই সমস্যার কারণে আমরা তখন আবার এই কোম্পানিতে দৌড়াদৌড়ি করি। এই মিডলম্যানদের সাথে যারা এই যে ইকো নামে একজন ছিল, ওই মূলত আমাদেরকে ঠকাইছিল। তো এরপরে আমরা ওইখানে পুলিশের সাথে যোগাযোগ করি। পরবর্তীতে ওই আমাদের এখন যিনি পার্টনার আছেন, ভিয়েতনামের পার্টনার, যিনি আসলে ফ্যাক্টরির মালিক, ওনার সাথে আমাদের ওই সময় পরিচয়টা হয় হচ্ছে এই পাইকারি বাজারে আমরা যখন মানে একটু ঘোরাঘুরি করতেছি, একটু চিল্লাচিল্লি করতেছি ওই যারা আমাদেরকে ঠকাইছে তাদের সাথে, ওই সময় উনি এসে আমাদেরকে হেল্প করে যে কি হয়েছে। উনি নিজে থেকে আসে এবং উনি কিছুটা হালকা ইংলিশ পারে, ওরা তো আবার ইংলিশে একটু দুর্বল। তো উনি আমাদেরকে ইংলিশটা ভালো একটু সাপোর্ট দেয়। আমরা ভাষাগত একটা প্রবলেমে ছিলাম আসলে। ওদের সাথে কথা বলে ওই আমাদের মাল ছাড়ায় দেয় এবং ভালো কোয়ালিটির মালটা আনায় দেয়। যেই প্রোডাক্টগুলো এখন এই আমাদের দেশের মানুষ ব্যবহার করে সেগুলোর দাম 20,000-25,000 টাকা হয়ে যায়। কিন্তু আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে যদি আমরা 5,000-6,000 এই রেঞ্জের মধ্যে 5 থেকে 10-এর মধ্যে যদি আমরা আনতে পারি, তাহলে বাংলাদেশে একটা লার্জ অ্যামাউন্ট অফ মানে পপুলেশন আছে যারা আসলে চাচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে কিন্তু পারতেছে না, তারা এই জগতে আসতে পারবে।